বা তার পরের মিটিংয়ে আসবে। আর হচ্ছে যে আজকে রেজিস্ট্রেশন উইদিন ব্র্যাকেট সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে দি প্রোটেকশন অফ অ্যান্ড কনজারভেশন অফ ফিশ ব্র্যাকেটে অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। 6 নম্বর ছিল ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন IMO-এর 3টি গুরুত্বপূর্ণ কনভেনশন। 1 নম্বর কনভেনশন হচ্ছে বাংকার কনভেনশন, 2 নম্বর হচ্ছে CLC কনভেনশন এবং 3 নম্বর হচ্ছে রেগ কনভেনশন। এগুলোর অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন হয়েছে। আর লাস্ট যেটা এজেন্ডা ছিল এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ আজারবাইজান and the Government of People's Republic of Bangladesh on exemption of visa requirements for holders of diplomatic, official and service passport এই শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন হয়েছে। তো আমি একটু এলাবোরেট করি যেগুলো হয়েছে। প্রথমটা হচ্ছে যে রেজিস্ট্রেশন একে খুবই আগে আমি একটু বলে দিচ্ছি রেজিস্ট্রেশনটা আমি বলে দিই। এখানে আপনারা আগে যারা সাব রেজিস্ট্রার ছিলেন ওনারা যদি ইমপ্রপার অ্যামাউন্ট অফ ফিজ আদায় করতেন, একদম অরিজিনাল আইনে ছিল এটার দায় দায়িত্ব পড়তে হচ্ছে, ধরেন যে ফিটা দিচ্ছে না বা জাল দলিলের মাধ্যমে ডেভেলপার হোক বা ব্যক্তি মানুষ হোক, যে আপনার ফিটা কম দিচ্ছে তার উপর দায় দায়িত্ব ছিল। তা আমরা অ্যামেন্ডমেন্ট করে সম্পূর্ণ দায় দায়িত্ব সাব রেজিস্ট্রারের উপর আনলাম। তারপর আমরা দেখলাম যে কিছু ক্ষেত্রে তো এমনও হতে পারে যে সাব রেজিস্ট্রার খুব সরল বিশ্বাসে কাজ করেছে, উনি যথেষ্ট আপনার ডিউটিফুলভাবে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু অন্য এন্ডে যে জমি রেজিস্ট্রেশনটা করেছে ডেভেলপার হোক ব্যক্তি মানুষ হোক, সে আপনার কোনো রকম দুর্নীতি অনিয়ম করেছে। এটা যদি সাব রেজিস্ট্রার প্রমাণ করতে পারে যে তার দায় দায়িত্ব সে সঠিকভাবে পালন করেছে, তখন ওই যেই ফিটা কম আদায় করেছে সেই ফিটা ওই ব্যক্তির থেকে যে কম দিয়েছে তার থেকে আদায় করা হবে। এই সামান্য পরিবর্তনটা শুধু করা হয়েছে। আর ফিশের অ্যাক্টেও আপনাদের একটু বলে দিচ্ছি, শফিক যেহেতু ইলাবোরেশনে যাচ্ছে, আমরা ওই ফিশ প্রোটেকশন কনজারভেশন the protection and conservation of fish প্রোটেকশন অফ কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট, যেটা এখানে সাস্টেইনেবল ওয়েতে যে কোনো অ্যাক্টিভিটি গভর্নমেন্ট যদি কোনো মেজার্স নেয়, এখানে যে ফিশারিজ আছে, আমাদের যে মৎস্য সম্পদ আছে, মৎস্য সম্পদের প্রোডাকশন, মৎস্য সম্পদের উন্নয়ন, মৎস্য সম্পদের কনজারভেশন ম্যানেজমেন্ট সকল ক্ষেত্রে সাস্টেইনেবল ওয়েতে করতে হবে, অর্থাৎ কনজারভেশনাল দিকগুলোর দিকে পরিবেশ সম্মতভাবে করতে হবে। ওই লক্ষ্যে কিছু অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে। মাইক্রোফিন্যান্স বলবেন? আমি কিচ্ছু জানি না। আর একটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট ছিল হলো মাইক্রোফিন্যান্স ব্যাংক অর্ডিন্যান্স 2026। এই প্রস্তাবিত খসড়া এটা অনুমোদন, এটা খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে 35টি ধারা রয়েছে। এটা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণপূর্বক এখন থেকে মাইক্রোফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এটা বাংলাদেশ ব্যাংকই ডিসাইড করবে যে কতটি মাইক্রোফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এর মধ্যে একাধিক ব্যাংক গঠনের সুযোগ আছে। আর এই ব্যাংকগুলো সোশ্যাল বিজনেস হিসেবে অপারেট করবে। আপনি জানেন সোশ্যাল বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেখানে যে প্রফিটটা করবে সেটা কোনো শেয়ার হোল্ডার নিয়ে যেতে পারে না, ওইটা আবার রিইনভেস্ট হয়, ওই প্রতিষ্ঠানেই আবার রিইনভেস্টেড হবে এটা। আর এটা অনুমোদিত মূলধন হচ্ছে 500 crore টাকা এবং পরিশোধিত 200 কোটি টাকা। ব্যাংকটি 1994-এর কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে। কোনো স্টক এক্সচেঞ্জে এই তালিকাভুক্তি হবে না। ব্যাংকটির পরিশোধিত মূলধনের ন্যূনতম 60% ক্রমান্বয়ে ব্যাংকের ঋণ গ্রহীতা শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে এবং অবশিষ্ট 40% অন্যান্য শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে। নতুন উদ্যোক্তা গ্রহণের, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ব্যবসা ও জীবনমান উন্নয়নের জন্য এই ব্যাংকটি ঋণ প্রদান করবে। আর এই ব্যাংকের আরেকটা বড় কাজ হচ্ছে নবীন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠা সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোগ মূলধনে বিনিয়োগ করবে। নতুন উদ্যোক্তাগণকে ফি ব্যতীত কারিগরি ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে। ব্যাংকটি ফিনান্সিয়াল রিপোর্টিং আইন 2015 এ সংজ্ঞায়িত জনস্বার্থের সংস্থা হিসাবে বিবেচিত হবে। জনস্বার্থ সংস্থা হিসাবে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাংকটি অর্থ ঋণ আদালত 2003-এর বিধান অনুসরণ করবে। আর এর বোর্ডে 10 জন মেম্বার থাকবেন।
আর বাকি যা নিয়ম কানুন সেটা একটা বিধির মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হবে। আমি আরো 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 যেগুলো শেষ করে নেই, আরো দু একটা বিষয়। আরেকটা আছে হচ্ছে ডাক সেবা নিয়ে আমরা আর এটা নিয়ে কিছু বলছি না, কিন্তু হয়ে গেছে বোধহয় সব। হ্যাঁ, আর ইয়েতে যেটা তিনটা যে কনভেনশন, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল লায়াবিলিটি ফর ওয়েল পলিউশন ড্যামেজ, এটা প্রোটোকল টু সিএলসি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনভেনশন। আরেকটা হচ্ছে 2001 ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল লায়াবিলিটি ফর বাংকার ওয়েল পলিউশন ড্যামেজ, এটা বাংকার কনভেনশন। এবং 2007 নাইরোবি ইন্টারন্যাশনাল কনভেনশন অন রিমুভাল অফ রেক কনভেনশন। এই পুরো তিনটি খুবই ইম্পর্টেন্ট তিনটা কনভেনশন। এতকাল আমাদের শিপিং মিনিস্ট্রি এটা আসলে এই তিনটা কনভেনশন এত বছর ধরে আছে, কিন্তু এটা আমরা র্যাটিফাই করি নাই, কিন্তু এটা এখন আজকে এটার প্রস্তাব অনুমোদন হলো। এটার ফলে যেটা হবে যে আমাদের সমুদ্র বন্দরগুলোতে আমরা আরও বেশি ফরেন ইনভেস্টমেন্ট বা এটার সক্ষমতা বাড়বে। আর বাংলাদেশে এসে কেউ এসে এইখানে যদি আপনি ওয়েল পলিউশন করে, আপনি জানেন অনেক সমুদ্রবাহীগামী জাহাজের থেকে অনেক ধরনের ওয়েল পলিউশন হয়,